গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস দম্পতি। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সন্ধ্যার পরে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি বেশ সমারোহের সহিত সত্যনারায়ণের পূজা হইল। গ্রামের সকলের মধ্যে প্রসাদ বিতরণ শেষ করিয়া গাঙ্গুলি মশাই উঠানে গ্রাম্য তরজা দলের আসর পাতিয়া দিলেন। ঘুমে চোখ ভাঙিয়া আসা সত্ত্বেও গদাধরকে রাত 12টা পর্যন্ত বসিয়া তরজা শুনতে হইল। 5 টাকা বকশিসও করতে হইল জমিদারি চাল বজায় রাখিতে। সকালে রওনা হইয়া গদাধর বেলা 10টার মধ্যে বাড়ি পৌঁছিয়া গেলেন। 5 দিন মাত্র বাহিরে ছিলেন। যেন কতকাল বাড়ি ছাড়িয়াছেন, যেন কতকাল দেখেন নাই স্ত্রী পুত্রকে। ছোট ছেলে টিপুকে দেখিয়া কাছে বসাইয়া আদর করিয়া তবে মনে হইল নিজের বাড়িতেই আসিয়াছেন বটে, কতকাল পরে যেন। অনঙ্গ আসিয়া বলিল, এতদিন থাকতে হবে বলে গেলে না তো? ভালো ছিলে? আমি কাল পরশু কেবল ঘরবার করেছি, এই তুমি আসছ, এই তুমি আসছ, তা একটা খবরও তো দিতে হয়। দুজনে কেহ কখনো কাহাকে ফেলিয়া দীর্ঘদিন থাকে নাই, থাকিতে অভ্যস্ত নয়, নিতান্ত গৃহকোনা গৃহস্থ বলিয়া। 5 দিনের অদর্শন ইহাদের পরস্পরের পক্ষে 5 মাসের সমান। অনঙ্গ এই 5 দিনের সমস্ত খুঁটিনাটি খবর জিজ্ঞাসা করিতে বসিল। সেখানে কিরকম খাওয়া দাওয়া, কে রাঁধিল, থাকার জায়গায় সুবিধা কেমন ইত্যাদি। গদাধরও সবিস্তারে বর্ণনা করিতে লাগিলেন এই 5 দিনের ব্যাপার, যেন তিনি কাশ্মীর ভ্রমণ সাঙ্গ করিয়া ফিরিলেন। অনঙ্গ বলিল, কদিন ভালো খাওয়া দাওয়া হয়নি, আজ কি খাবে বলো? যা হয় হবে, আগে একটু চা। এত বেলায়? সেখান থেকে চা খেয়ে বেরোওনি? গা ছুঁয়ে বলো তো। ওই অমনি 1 পেয়ালা। এখন আর চা খায় না। ওই তোমার দোষ। গরুর গাড়িতে এলাম শরীর ব্যথা করে, একটু গরম চা না হলে। আচ্ছা, তবে 8 পেয়ালা দেব, তার বেশি কখনো পাবে না। গদাধর কথা বলিলেন না যে গত 5 দিন কাছারি বাড়িতে মনের স্বাদ মিটাইয়া এবেলা 4 পেয়ালা, ওবেলা 4 পেয়ালা প্রতিদিন চালাইয়াছেন। আজও সকালে আসিবার আগে 2টি পেয়ালা উজাড় করিয়া তবে গাড়িতে উঠিয়াছিলেন। অনঙ্গ চা আনিয়া দিয়া বলিল, নির্মল তোমায় খুঁজে খুঁজে হয়রান। কেন? তা আমায় বলেনি, রোজ এসে বলে, বৌদি আজ এ খাওয়াও, বৌদি আজ ও খাওয়াও, বিরক্ত করছে। তাতে কি হয়েছে, বন্ধু লোক, খাবে না? আদর করে কেউ খেতে চাইলে। সে আমি জানি গো, জানি। তোমার বন্ধু খেতে পায়নি তা নয়, আমি তেমন বাপের মেয়ে নই, খেতে চেয়ে কেউ পায় না এমন কখনো হয়নি আমার কাছে। সে কথা যাক, এখন আমাকে কি খেতে দেবে বলো? অনঙ্গ হাসিয়া বলিল, হ্যাঁ, এখন বলবো না, খেতে বসে দেখবে। কি শুনি না? পিঠে পুলি পায়েস। খুব ভালো। সেখানে বসে বসে ভাবতাম শীতকালে একদিন পিঠে মুখে ওঠেনি এখনো। যত খুশি খেও এখন। স্ত্রীর সেবা যত্নের হাত ভালো। অনঙ্গ কাছে বসিয়া স্বামীকে যত্ন করিয়া খাওয়াইল। পান সাজিয়া ডিবায় আনিয়া বিছানার পাশে রাখিয়া বলিল, ঘুমোও একটু, গাড়িতে আসতে বড্ড কষ্ট হয়েছে না? গদাধর আদর বাড়াইবার জন্য বলিল, পিঠটায় যা ব্যথা হয়েছে একেবারে শির দাঁড়ায়, গাড়ির ঝাঁকুনিতে। অনঙ্গ ব্যস্ত হয়ে বলিল, এতক্ষণ বলনি কেন? দাঁড়াও, তেল গরম করে আনি। এখন থাক, ঘুমিয়ে উঠি তারপর। আমি যাই, মশারি ফেলে দিয়ে আসি, মাছি লাগবে। গদাধরের ঘুম ভাঙিল বিকেলের দিকে। সত্যি গায়ে ব্যথা হইয়াছে বটে। তিনি যে স্ত্রীকে নিতান্ত মিথ্যা বলিয়াছেন
এখন দেখা যাইতেছে তাহা নয়। সেদিন সন্ধ্যার দিকে গদাধরের জ্বর আসিল। রাত্রি কিছু খাইলেন না। অনঙ্গ ডাক্তার ডাকাইল। কুইনাইনের ব্যবস্থা হইল, কারণ ডাক্তারের মতে এটা খাঁটি ম্যালেরিয়া জ্বর ছাড়া আর কিছু নয়। পরদিন সকালে নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ তখন সেখানে ছিল না। গদাধর বলিলেন, ওদিকে কিছু হলো? এবার কিছু টাকা ছাড়ো, হয়েছে একরকম। কত? তা আমি অনেক কষ্টে 100-5 দাঁড় করিয়েছি। কাজ কেমন পাওয়া যাবে? টেন্ডার পাঠিয়ে দিয়েছি। 1,000-500 টাকার কাজ হবে মনে হচ্ছে। তাহলে একরকম পোষাতে পারে। তবে একটা কথা, তোমার বৌদিদি যেন না টের পায়। নির্মল ধূর্তের হাসিয়া হাসিয়া বলিল, আমি এত কাঁচা ছেলে, তুমি ভেবো না। কাক পক্ষীতে জানতে পারবে না। কাল বিকেলের দিকে এসো, টাকা জোগাড় করে রেখে দেব। মাসখানেক কাটিয়া গেল। একদিন গদিতে গদাধর উপস্থিত আছেন। ভরমশাই জিজ্ঞাসা করিলেন, ডিস্ট্রিক্ট বোর্ডের কাজ তো সব বিলি হয়ে গেল বাবু। আজ আমার শালার কাছে খবর পেয়েছি। আপনার কিছু হয়েছে? ও হয়েছে, তবে খুব বেশি নয়। 1,002 টাকার কাজ পাওয়া গিয়েছে। যা হয় তবু কিছু আসবে এখন। গদাধর অন্যমনস্কভাবে বলিলেন, তা তো বটেই। ইতিপূর্বেই তিনি মনে মনে হিসাব করিয়া দেখিয়াছেন, এ কাজে তার বিশেষ কোনো লাভ হইবে না। 500 টাকা ঘুষ দিয়াও নির্মল ইহার বেশি কাজ জোগাড় করিতে পারে নাই। সে যত বলিয়াছিল তাহার অর্ধেক কাজও পাওয়া যায় নাই। নির্মল নিজেও সেজন্য খুব লজ্জিত। কথাটা অবশ্য গদাধর কাহাকেও বলেন নাই। নির্মল বন্ধু লোক, সে যদি চেষ্টা করিয়াও কাজ না পাইয়া থাকে তবে তাহার আর দোষ কি? কিন্তু চতুর ভরমশাই একদিন কথায় কথায় জিজ্ঞাসা করিলেন, বাবু, একটা কথা বলবো ভাবছি, যদি কিছু মনে না করেন তো বলি। হ্যাঁ হ্যাঁ, কি বলুন। নির্মল বাবুকে কি কিছু টাকা দিয়েছিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের কাজের জন্য? না, কে বললে? আমি এমনি জিজ্ঞেস করছি বাবু, তাহলে কথাটা সত্যি নয়। যাক, তবে আর ও কথার দরকার নেই। গদাধর চান না ইহা লইয়া নির্মলকে কেহ কিছু বলে। এ কথা শুনিলে অনেকে অনেক রকম কথা বলিবে, তিনি জানেন। সুতরাং এ বিষয়ে কোনো উচ্চবাচ্য না করিয়া তিনি অন্য কথা পারিলেন। ভরমহাশয়ও নিজের হিসাবের খাতায় মনোনিবেশ করিলেন। গদাধর অভাবগ্রস্ত লোক হইলে হয়তো এসব কথায় তাহার খটকা লাগিত, কিন্তু ঈশ্বর ইচ্ছায় এই পল্লীগ্রামে বসিয়া তাহার মাসে 400-500 টাকা আয়। পল্লীগ্রামের পক্ষে এ আয় কম নয়। সংসারে খরচও এমন কিছু বেশি নয়। কিছু দান ধ্যানও আছে। টাকার যে মূল্য অপরে দিয়া থাকে, গদাধরের কাছে টাকার হয়তো তত মূল্য নেই। অনঙ্গ একদিন বলিল, আচ্ছা, এবার আমাদের বাসন্তী পুজোটা করলে হয় না? গদাধর বলিলেন, তোমার ইচ্ছে হয় তো করি। আমার কেন, তোমার ইচ্ছে নেই? পূজা আচ্চা বিষয়ে তুমি যা বলো, আমি একটু অন্যরকম, জানোই তো। পুজো হোক আর কাঙালি ভোজন করানো যাক, কি বলো? তাতে আমার অমত নেই। ভালো কারিগর এনে ঠাকুর গড়াও। কেষ্টনগরের কারিগর আনালে কেমন হয়? তুমি যা বলো, বলেছি তো, ও বিষয়ে আমি কোনো কথা বলবো না। গদাধর জানেন স্ত্রীর ঝোঁক আছে এদিকে। লোককে খাওয়াইতে মাখাইতে সে ভালোবাসে। এ পর্যন্ত তাহাদের বাড়ি অতিথি আসিয়া ফেরে নাই। যত বেলাতে আসুক না কেন, অনঙ্গ অনেক সময় মুখের ভাত অতিথিকে খাওয়াইয়া নিজে মুড়ি খাইয়া একবেলা কাটাইয়াছে। কারণ অতবেলায় কে আবার রান্নার হাঙ্গামা করে? এসব বিষয়ে গদাধর কোনো কথা বলিতেন না। স্ত্রী যা করে করুক। অনেকদিন আগের কথা।
অনঙ্গ তখন ছেলে মানুষ, সবে নববধূ রূপে এ বাড়িতে পা দিয়েছে। একদিন কোথা হইতে দুটি ভিক্ষুক আসিয়া অন্ন প্রার্থনা করিল। বেলা তখন 2 প্রহর উত্তীর্ণ হইয়া গিয়াছে। গদাধরের মা বলিয়া পাঠাইলেন, এমন অসময়ে এখানে কিছু হইবে না। অনঙ্গ শাশুড়িকে বলিল, মা, একটা কথা বলবো। কি বৌমা? আমার ভাত এখনো রয়েছে, মাথাটা বড্ড ধরেছে, আমি আর এবেলা খাবো না ভাবছি, ওই ভাত ওদেরকে দিয়ে দিন না। বধূর এ কথায় শাশুড়ি কিন্তু বিরক্ত হইলেন, বলিলেন, ও আবার কি কথা বৌমা? মুখের ভাত ধরে দিতে হবে? কোন জগন্নাথ ক্ষেত্রে পাণ্ডা আমার এসেছেন? রঙ্গ দেখে আর বাঁচি নে, এবেলা না খাও ওবেলা খাবে, ঢেকে রাখো, মিটে গেল। কিন্তু অনঙ্গ পুনরায় বিনীতভাবে বলিল, তা হোক না, আপনার পায়ে পড়ি, ওদের দিয়ে দিন, আমার খিদে নেই সত্যি। শাশুড়ি অগত্যা বধূর কথা মতো কার্য করিলেন। গদাধর অনঙ্গকে এসব বিষয়ে কখনো বাধা দেন নাই, তবে অতিরিক্ত উৎসাহও কখনো দেন নাই, তাহাও ঠিক। নিজে তিনি ব্যবসায়ী লোক, অর্থাগম ছাড়া অন্য কিছু বড় বোঝেন না। আগে আগে পড়াশোনায় বাতিক ছিল, কারণ গদিয়ান ব্যবসাদার হলেও তিনি গোয়ারি কলেজ হইতে আইএ পাস করিয়াছিলেন। সম্প্রতি টাকা উপার্জনের নেশায় জীবনের অন্য সব বাতিক ধামাচাপা পড়িয়াছে। অনঙ্গ নিজেও বড় ঘরের মেয়ে। তাহার পিতা নফরচন্দ্র মিত্র একসময় রাধানগর পরগনার মধ্যে বড় তালুকদার ছিলেন। ভুসিমালের ব্যবসা করিয়াও বিস্তর পয়সা রোজগার করিয়াছিলেন। কিন্তু শেষের দিকে বড় ছেলেটি উচ্ছৃঙ্খল প্রকৃতির হইয়া নানা রকম বদখেয়ালে টাকা নষ্ট করিতে থাকে। বৃদ্ধ মনের দুঃখে শয্যাগত হইয়া পড়েন। ক্রমে একদিকের অঙ্গ পক্ষাঘাতে অবশ হইয়া যায়। গত বৎসর তাহার মৃত্যু হইয়াছে। অনঙ্গ তাহারই দাদাকে খুব ভালোবাসিত। নানা রকমে তাহাকে সৎপথে ফিরাইবার চেষ্টা করিয়াও শেষ পর্যন্ত কিছুই হইল না। তাই সে এখন মনের দুঃখে বাপের বাড়ি যাওয়া বন্ধ করিয়াছে। তাহার দাদাও ভগ্নিপতির গৃহে কালে ভদ্রে পদার্পণ করে। গদাধর বোঝেন ব্যবসা, পয়সা উড়াইবার মানুষ তিনি নহেন। কোনো প্রকার শৌখিনতাও নেই তাহার। এমনকি হাতে পয়সা থাকা সত্ত্বেও বাড়িঘর কেন সারাইতেছেন না, ইহা লইয়া ঘরে পরে বিস্তর অনুযোগ সহ্য করিয়াও তিনি অটল। তার নিজের মতে যে চলিয়া যখন যাইতেছে, তখন এই অজ পাড়া গায়ে ঘরবাড়ির পেছনে কতগুলা টাকা ব্যয় করিয়া লাভ নাই। একদিন তাহার এক আত্মীয় কি কার্যোপলক্ষে তাহার বাড়ি আসিয়াছিল। বাড়িঘর দেখিয়া বলিল, গদাধর, বাড়িঘর এমন অবস্থায় রেখেছ কেন? কেন বলো তো? জালনা নেই, চট টাঙিয়ে রেখেছ, দেওয়াল পড়ে গিয়েছে, দরমার বেড়া। তোমার মতো অবস্থার লোককে কি এরকম করে? তুমি কি বলো? ভালো করে বাড়ি করো, পুজোর দালান দাও, বৈঠকখানা ভালো করে করো, তবে তো জমিদারের বাড়ি মানাবে। হ্যাঁ, পাগল তুমি, কতগুলো টাকা এখানে পুঁতে রাখি। তা বাস করতে গেলে করতে হয় বই কি, এতে লোককে বলে কি? যা বলে বলুক গে, তুমি ভেবে দেখো না ভাই, এই বাজারে কতগুলো টাকা খরচ করে এখানেও সব ধুমধামের কি দরকার আছে? এ বাড়িতে চিরকাল বাস করবে? পৈতৃক বাড়ি ভালো করে তৈরি করো, 10 জনের মধ্যে একজন হয়ে বাস করো। এখানে আর বড় বাড়ি করে কি হবে? চলে তো যাচ্ছে, সে টাকা ব্যবসায় ফেললে কাজ দেবে। ইট কেড়ে টাকা খরচা করা আমার ইচ্ছে নয়। তবে গদাধরের একটা শৌখিনতা আছে এক বিষয়ে, পায়রা পুষিতে তিনি খুব ভালোবাসেন। ছাদে বাঁশ চিরিয়া পায়রার জায়গা করিয়া রাখিয়াছেন। নটন পায়রা, ছোটন পায়রা, তিলে খেরি, গিরে বাজ, সাদা, রাঙা, সবুজ সব রঙের পায়রার দিন রাত ডানার ঝাপট, উড়ন্ত পালকের রাশি ও অবিশ্রান্ত
বকবকুম শব্দে গদাধরের ভাঙা অট্টলিকার কার্নিশ, থামের মাথা ও ছাদ জমাইয়া রাখিয়াছে। তাহার বিশ্বাস, পায়রা যেখানে, লক্ষ্মী সেখানে বাঁধা। পায়রার শখে বছরে কিছু টাকা খরচ হইয়াও যায়। পায়রার প্রধান দালাল নির্মল। সে কলিকাতা হইতে ভালো পায়রার সন্ধান মাঝে মাঝে আনিয়া টাকা লইয়া গিয়া কিনিয়া আনে। অনঙ্গ এজন্য নির্মলের উপর সন্তুষ্ট নয়। সে পায়রার কিছু বোঝে না, ভাবে নির্মল ফাঁকি দিয়া স্বামীর নিকট হইতে টাকা আদায় করে। দুপুরের দিকে অনঙ্গ স্বামীর কাছে বসিয়া বলিল, তুমি আজকাল আমার সঙ্গে কথাও বলো না। কে বলেছে বলিনে? দেখতেই পাচ্ছি, কাছে বসলে বিরক্ত হও। ওটা বাজে কথা, আসল কথাটা বলো। কি মতলবটা কি? আমাকে 50টি টাকা দাও। অনেকক্ষণ বুঝেছি এইরকম একটা কিছু হবে। দেবে? কি হবে শুনি? তা বলবো না। গদাধর হাসিয়া স্ত্রীর মুখের কাছে হাত নাড়িয়া বলিলেন, তবে যদি আমিও বলি দেব না? অনঙ্গ ডান হাতে ঘুষি পাকাইয়া তক্তপোষের উপর কিল মারিয়া বলিল, আলবৎ দিতেই হবে। কখন দরকার? আজই, এক জায়গায় পাঠাবো। গদাধর বিস্ময়ের সুরে বলিলেন, পাঠাবে? কোথায় পাঠাবে? অনঙ্গ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া অপেক্ষাকৃত গম্ভীর ও বিমর্ষভাবে বলিল, দাদার কাছে। গদাধর আর কোনো কথা কহিলেন না, শুধু বলিলেন, আচ্ছা, গদিতে গিয়ে পাঠিয়ে দেব এখন। তার এই বড় শালাটি মানুষ নয়, টাকা ওড়াইতে ওস্তাদ। বাপের অত বড় বিষয়টা নষ্ট করিয়া ফেলিল এই করিয়া। ছোট বোনের কাছে মাঝে মাঝে হয়তো অভাব জানায়। স্নেহময়ী অনঙ্গ মাঝে মাঝে কিছু দেয় দাদাকে। ইহা লইয়া গদাধর বেশি ঘাঁটাঘাঁটি করিতে চান না। কিন্তু একদিন এমন একটি ব্যাপার ঘটিল যাহা গদাধর কখনো কল্পনা করেন নাই। বিকেলে থেকে ঘুম হইতে উঠিয়া তিনি গদির দিকে যাইতেছেন। এমন সময়ে একখানি গরুর গাড়ি তাহার বাড়ির দিকে যাইতে দেখিয়া পিছনে ফিরিয়া সেখানের দিকে চাহিয়া রহিলেন। গাড়ি তার বাড়ির সামনে থামিল। দূর হইতে তিনি বেশ দেখিতে পাইলেন, একটি পুরুষ ও একটি স্ত্রীলোক গাড়ি হইতে নামিল। পুরুষটিকে তাহার বড় শালা বলিয়া বোধ হইল, কিন্তু স্ত্রীলোকটি কে? বড় শালা তো বিপত্নিক আজ বছর 2। ও বয়সের অন্য কোনো মেয়েও তো শ্বশুর বাড়িতে নাই। গদাধর একবার ভাবিলেন বাড়িতে গিয়া দেখিবেন নাকি। পরক্ষণে মুখ ফিরাইয়া গদির দিকে চলিলেন। দরকার নাই ওসব হাঙ্গামার মধ্যে এখন যাওয়ার। গদিতে গিয়াই লোক দিয়া 50টি টাকা স্ত্রী নিকট পাঠাইয়া দিলেন। গদির কাজ শেষ হইতে 1 রাত হইয়া গেল। গদাধর বাড়ি ফিরিবার পথে ভাবিলেন, যদি শালাটি বাড়িতে থাকে তবে তো মুশকিল। বড় শালাটি তাহার মধ্যে মধ্যে আসে বটে, কিন্তু গদাধরের সঙ্গে তার তত সদ্ভাব নাই। থাকিলেও আতিথ্যের খাতিরে কথাবার্তা বলিতে হইবে, কিন্তু তিনি সেটা অপ্রীতিকর কর্তব্য বলিয়া মনে করেন। তার চেয়ে নির্মলের বাড়ি বেড়াইয়া একটু রাত করিয়া ফেরা ভালো। নির্মল বলিল, কি ভাই, বড় ভাগ্যে যে আমার বাড়ি তুমি এসেছ। একটু দাবা খেলবে? খেলো। চা খাবে? নিশ্চয়ই। চা খাবো না কিরকম? নির্মলের অবস্থা ভালো নয়। পাঁচিল ঘেরা উঠানের 3 দিকে 3খানি খড়ের ঘর, একখানি ছোট রান্নাঘর, পিছন দিকে পাতকুয়া ও গোয়াল। ঘরের আসবাবপত্রের অবস্থা হীন। তক্তপোষের উপর ময়লা কাঁথা পাতা বিছানা। এতখানি রাত হইয়া গিয়াছে, অথচ এখনও বিছানা কেহ পাট করিয়া পাতে নাই। সকালবেলার দিকে যে লেপখানা উল্টাইয়া ফেলিয়া বিছানা ছাড়িয়া লোক উঠিয়া গিয়াছে, সেখানা এত রাত পর্যন্ত সেই একই অবস্থায় পড়িয়া। ইহাতে আরও মনে হয় বাড়ির মেয়েরা, বিশেষ গৃহকর্ত্রী, অগোছালো।
গদাধরকে সেই তক্তপোশেরই একপাশে বসিতে হইল। নির্মল বলিল, ওহে, একটা কথা শুনেছ? মঙ্গলগঞ্জের কুঠিবাড়ি বিক্রি হচ্ছে। কোথায় শুনলে? রাধানগর থেকে লোক গিয়েছিল আজ কোর্টের কাজে, সেখানে কার মুখে শুনেছে। বেচবে কে? মালিকের ছেলে স্বয়ং। কিনে রাখো না বাড়িখানা। হ্যাঁ, আমি অত বড় বাড়ি কিনে কি করব? তার উপর পুরনো বাড়ি। একবার ভাঙতে শুরু হলে সারাতে 5,000 টাকা ব্যয় হয়ে যাবে। লোক নেই, জন নেই, নির্জন জায়গায় বাড়ি। ভূতের ভয়ে দিনমানে গা ছমছম করবে। আরে না না, নদীর উপর অমন খোলা আলো বাতাসওয়ালা চমৎকার জায়গা কিনে রাখো, সস্তায় হবে। আমার লোক আছে। কীরকম? মালিকের ছেলের সঙ্গে আমার মামাতো ভাই শচীনের খুব আলাপ, তাকে দিয়ে ধরতে পারি। কত টাকায় হতে পারে মনে হয়? তা এখন কি করে বলবো, তুমি যদি বলো তবে জিজ্ঞেস করি। এই সময় নির্মলের স্ত্রী সুধা চাও বাটিতে তেলমাখা মুড়ি লইয়া আসিল। গদাধর বলিলেন, এই যে সুধা বউ ঠাকরুন, আজকাল আমাদের বাড়ির দিকে যাওটাও না তো। সুধা একসময় হয়তো দেখিতে মন্দ ছিল না, বর্তমানে সংসারের অনটনে ও খাটাখাটুনিতে, তার উপর বৎসরে বৎসরে সন্তান প্রসবের ফলে যৌবনের লাবণ্য ঝরিয়া গিয়া দেহের গড়ন পাকশিটে ও মুখশ্রী প্রৌঢ়ার মতো দেখিতে হইয়াছে। যদিও সুধার বয়স এই 30। সুধা আসিয়া বলিল, কখন যাই বলুন, সংসারের কাজ নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত নিঃশ্বাস ফেলতে পারি নে। শাশুড়ি মরে গিয়ে অবধি দেখবার লোক নেই আর কেউ। আপনার বন্ধুটি তো উকি মেরে দেখেন না, সংসারে কেউ বাঁচল না মরল। এত রাত হয়ে গেল, এখনো রান্না চড়াতে পারিনি, বিছানা গোছ করতে পারিনি। আপনি এই বিছানাতে বসেছেন, আমার কেমন লজ্জা করছে। না না, তাতে কি, বেশ আছি। মুড়ি এনেছি, কিন্তু আপনার জন্য নয়, ওর জন্য। আপনি কি তেল মাখা মুড়ি খাবেন? কেন খাবো না? আমি কি নবাব খাঞ্জা খাইলাম নাকি? বউ ঠাকরুন দেখছি হাসালে। তা নয়, একদিন মুড়ি খাইয়ে শরীর খারাপ করিয়ে দিলে অনঙ্গ দিয়ে আমায় বকে রসাতল করবে। গদাধর হাসিয়া বলিলেন, দোহাই বউ ঠাকরুন, তাকে আর যাই বলো বলবে, কিন্তু এই চা খাওয়ানোর কথাটা যেন কখনো তার কানে না যায়, দেখো। তাহলে তোমারও একদিন, আমারও একদিন। আরও ঘণ্টাখানেক দাবা খেলিবার পরে গদাধর বাড়ি ফিরিলেন। বাড়ির চারিধারে বাঁশবনের অন্ধকারে ভালো পথ দেখা যায় না। বাড়ি ঢুকিবার পথে সেই গরুর গাড়িখানা দেখিতে পাইলেন না। ঘরের মধ্যে ঢুকিয়া দেখিলেন অনঙ্গ বসিয়া বসিয়া সেলাই করিতেছে। ঘরে কেহ নাই। গদাধর বলিলেন, রান্না হয়ে গিয়েছে? অনঙ্গ মুখ তুলিয়া বলিল, এসো, অত রাত? নির্মলের বাড়ি দাবা খেলতে গিয়েছিলুম। হাত মুখ ধোবার জল আছে বাইরে, দোরটা বন্ধ করে দাও, বড্ড শীত। গদাধর আর চোখে চারদিকে চাহিয়া দেখিলেন। তাহার অনাহত অতিথির চিহ্নও নাই কোনো দিকে। তবে কি চলিয়া গেল? কিংবা বোধহয় পাশের ঘরে শুইয়া পড়িয়াছে। কিন্তু বস্ত্র পরিবর্তনের অছিলায় পাশের ঘরে গিয়া সেখানেও কাহাকে দেখিলেন না। অনঙ্গ ডাকিল, খাবে, এসো। গদাধর এ ছন্দ ও ছন্দ করিতে করিতে খাইয়া গেলেন। নিজ হইতে তিনি কোনো কথা তুলিলেন না, বা অনঙ্গও কিছু বলিল না। আহারাদি শেষ করিয়া গদাধর শয্যায় শুইয়া ভাবিতে লাগিলেন, ব্যাপারখানা কি? বড়শালা কাহাকে লইয়া বাড়িতে আসিল, সে গেলই বা কোথায়? তাহার আসিবার উদ্দেশ্যই বা কি? অনঙ্গ কিছু বলে না কেন? সে রাত্রি এমনি কাটিয়া গেল। পরদিন গদাধর চা খাইতে বসিয়াছেন সকালে। অনঙ্গ সামনে বসিয়া নিম্নকণ্ঠে বলিল, ওগো, একটা কাজ করে ফেলেছি, বকবে না বলো? কি?
আগে বলো, বকবে না? তা কখনো হয়? যদি মানুষ খুন করে থাকো তবে বকবো না কীরকম? সেসব নয়, কাল দাদা এসেছিল, তার 100 টাকা নাকি বড্ড দরকার, তোমাকে লুকিয়ে দিতে বলে। আমি তোমাকে লুকিয়ে কখনো কোনো কাজ করেছি কি? এ টাকাটা আমি দিয়েছি কিন্তু। খুব অন্যায় কাজ করেছ। এ টাকা সে 50 টাকা বাদে? হ্যাঁ, না হ্যাঁ, তা বাদেই। গদাধর আশ্চর্য হয়ে গেলেন। 50 টাকা তিনি স্বেচ্ছায় দিয়ে গেলেন, ইহাই যথেষ্ট। আবার তাহা বাদে আরও 100 টাকা লোকটা ঠকাইয়া আদায় করিয়া লইয়া গেল। তিনি গরুর গাড়ি হইতে শালাকে নামিতে দেখিয়া তখনই ফিরিয়া আসিলে পারিতেন, তাহা হইলে এই 100 টাকা আক্কেল ছেলামি দিতে হইত না। বলিলেন, সে গুন্ডাটা একা ছিল? ও আবার কি ধরনের কথা দাদার উপর? অমন বলতে নেই, ছি। হাজার হোক আমার দাদা তোমার গুরুজন। আমাদের কাছে আত্মীয় স্বজনের বিপদে আপদে হাত পেতে যদি কেউ কিছু চায়, দিতে দোষ নেই। দাদা সম্বন্ধে অমন বলতে আছে? তার বুঝ সে বুঝবে, আমরা ছোট হতে যাই কেন? গদাধর আরও রাগিয়ে বলিলেন, টাকা আমার গুন্ডা বদমাইশদের মধ্যে বিলিয়ে দেবার জন্য হয়নি তো? কেন বলবো না? 100 বার বলবো। এ কেমন অত্যাচার শুনি? আছে বলে ভগ্নিপতির কাছ থেকে তার সিন্দুক ভেঙে টাকা নিয়ে যাবে? সিন্দুক ভেঙে তো নেয়নি, কেন মিছে চেঁচামেচি করছো? আমি এসব পছন্দ করিনি। সৎ কাজে টাকা ব্যয় করিতে পারা যায়, তা বলে এইসব জুয়ো চোর আর গুন্ডাকে। আবার ওইসব কথা দাদাকে? ছি, অমন বলতে নেই। টাকা গেল তো গেল, তবু তো লোকের কাছে ছোট হলাম না। এ আবার কেমন বড় হওয়া? তোমাকে মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়ে গেল টাকাটা। আমি থাকলে। যাক, আর কোনো খারাপ কথা মুখ দিয়ে বার করো না। হাজার হোক আমার দাদা। একা ছিল? কেন বলো না। সে কথা বললে আরও রাগ করবে। সঙ্গে কে একজন মাগি ছিল, আমি তাকে চিনি নে। আমার মনে হলো ভালো নয়, আমি তাকে ঘরে ধরে ঢুকতে দেইনি। অমন ধরনের মেয়ে মানুষ দেখলে আমার গা ঘিন ঘিন করে। সে বাইরে এসেছিল, ভদ্রতার খাতিরে চার খাবার পাঠিয়ে দিলাম, বাইরে বসে খেলে। থেকে তাকে জোটালো তোমার দাদা? কি করে জানবো? তবে আমার মনে হলো টাকাটা ওই মাগিকেই দিতে হবে দাদার। ভাবে তাই মনে হলো। দাদা দেনদার, মাগি পাওনাদার। দাদার মুখ দেখে মনে হলো টাকা না দিলে তাকে অপমান হতে হবে। ওসব ঢং অনেক দেখেছি। ছি ছি, আমার বাড়িতে এইসব কাণ্ড, আর তুমি কি না? লক্ষ্মীটি, রাগ করো না। আমার কি দোষ বলো? আমি কি ওদের ডেকে আনতে গিয়েছি? আমি তাই দেখে দাদাকে এখানে থাকতে খেতে পর্যন্ত অনুরোধ করিনি। টাকা পেয়ে চলে গেল। আমি মুখে একবারও বলিনি যে রাতটা থাকো। আমার গা কেমন করছিল, সত্যি বলছি, মাগিটাকে দেখে। যাক, খুব হয়েছে। আর কোনোদিন যেন তোমার ওই দাদাটিকে। আচ্ছা আচ্ছা, সে হবে। তুমি কিন্তু কোনো খারাপ কথা মুখ দিয়ে বার করো না, পায়ে পড়ি। চুপ করে থাকো। গদাধর আর কিছু না বলিয়া চুপ করিয়া গেলেন। এক সপ্তাহের মধ্যে মঙ্গলগঞ্জের কুঠি সম্বন্ধে নির্মল কয়েকবার তাগাদা করাতে একদিন তিনি নৌকাযোগে কুঠি বাড়ি দেখিতে গেলেন। সঙ্গে রহিল নির্মল। নৌকাপথে 2 ঘণ্টার মধ্যে তাহারা কুঠিবাড়ির ঘাটে গিয়া পৌঁছিলেন। সেকালের আমলের বড় নীলকুঠি। ঘাট হইতে উঠিয়া দুধারে ঝাউ গাছের সারি, মস্ত বাঁধানো চাতাল, বাধারে সারি সারি আস্তাবল ও চাকর বাকরদের ঘর। খুব বড় বড় দরজা জানলা, ঘরদোরের অন্ত নেই। ঘোড়দৌড়ের মাঠের মতো সুবিস্তীর্ণ ছাদে উঠিলে অনেক দূর পর্যন্ত নদী, মাঠ, গ্রাম সব নজরে পড়ে। দেখিয়া শুনিয়া গদাধর বলিলেন, জায়গা খুব চমৎকার বই কি। দেখলে তো, সে বিষয়ে কোনো ভুল নেই যে 5,000-এর পক্ষে বাড়ি খুব সস্তা। এর দরজা জানালা যা আছে
তারই দাম আজকালকার বাজারে ১,৫০০ টাকার ওপর। তাছাড়া কড়ি বর্গা লোহার থাম এসব ধরে। সবই বুঝলুম, কিন্তু এখানে কোনো গ্রাম নেই নিকটে, হাট নেই, বাজার নেই। এখানে বাস করবে কে? এত ঘর দরজে গোলকধাঁধার মতো ঢুকলে সহজে বেরোনো যায় না। এখানে কি আমাদের মতো ছোট গেরস্থ বাস করতে পারে? দাসদাসী চাই, দারোয়ান সহিস চাই, চারিদিকে জমজমাট চাই, তবে এখানে বাস করা চলে। নীলকুঠি সাহেবদের চলেছে, তা বলি কি আমার চলে? না, তোমার চলে। নির্মল যেন কিঞ্চিত ক্ষুণ্ণ হইয়া বলিল, তাহলে নেবে না? তুমি বুঝে দেখো না, নিয়ে আমার সুবিধে নেই, ভাড়াও চলবে না এখানে। তবুও একটা সম্পত্তি হয়ে থাকতো। নামেই সম্পত্তি। যে সম্পত্তি থেকে কিছু আসবার সম্পর্ক নেই, সে আবার সম্পত্তি। রেখে দাও তুমি। কুঠিবাড়ি হইতে ফিরিবার পথে নির্মল এমন একটা কথা বলিল, যাহা গদাধরের খুব ভালো লাগিল। অনেক বাজে কথার মধ্যে নির্মল এবার এই একটা কাজের কথা বলিয়াছে বটে। গদাধরের কি একটা কথার উত্তরে নির্মল বলিল, ব্যবসা তাহলে কলকাতায় উঠিয়ে নিয়ে চলো, সেখানে বাড়ি করো, ভাড়া হবে, থাকাও চলবে। কোন সময়ে কি কথায় কি হয় কিছু বলা যায় না। নির্মল হয়তো কথাটা বিদ্রূপের ছলেই বলিল, কিন্তু গদাধরের প্রাণে লাগিল কথাটা। গদাধর নির্মলের দিকে চাহিয়া রহিলেন। তাহার মনে হইল মঙ্গলগঞ্জের কুঠিবাড়ি একগাদা টাকা দিয়া কিনিতে আসিবার পূর্বে তার একথা বোঝা উচিত ছিল যে এখানে টাকা ঢালা আর টাকা জলে ফেলা সমান। কিন্তু কলকাতায় অনায়াসে বাড়িও করা যায়, ব্যবসাও ফাঁদা যায়। এখানে ম্যালেরিয়া জ্বরে 12 মাস কষ্ট পাওয়া, একটা আমোদ নেই, দুটো কথা বলবার লোক নেই। তার চেয়ে কলকাতায় যাওয়া ভালো। সেখানে ব্যবসা ফাঁদলে 2 পয়সা সত্যিকার রোজগার হয়। নির্মল বলিল, তাহলে কুঠিবাড়ি ছেড়ে দিলে তো? হ্যাঁ, এ একেবারে নিশ্চয়। সারা পথ নির্মল ক্ষুণ্ণ মনে ফিরিল। বাড়ি ফিরিলে অনঙ্গ আগ্রহের সুরে বলিল, হ্যাঁ গো, হলো? কিরকম দেখলে কুঠিবাড়ি? বাড়ি খুব ভালো, তবে সে কিনে কোনো লাভ নেই। মস্ত বাড়ি, কাছে কোনো লোক নেই, জন নেই, আর সে অনেক ঘরদোর। আমরা এই কটি প্রাণী সে বাড়িতে টিমটিম করব। লোক লস্কর চাকর বাকর নিয়ে যদি সেখানে বাস করা যায় তবেই থাকা চলে। অনঙ্গ বলিল, সেখানে বাস করবার জন্যই ও বাড়ি কিনছিলে নাকি? তা কি করে হয়? এখানে সব ছেড়ে কোথায় মঙ্গলগঞ্জে বাস করতে যাব? এমন বুদ্ধি না হলে কি আর ব্যবসাদার? আমি ভেবেছি কুঠিবাড়ি সস্তায় কিনে রাখবে। তা ভালোই হয়েছে। তোমার যখন মত হয়নি, দরকার নেই। গদাধর ভাবিয়া চিন্তিয়া কথা বলেন। হঠাৎ কোনো কাজ করা তাহার স্বভাবসিদ্ধ নয়। রাত্রে তিনি স্ত্রীকে কলিকাতায় যাওয়ার কথাটা বলিলেন। অনঙ্গ বিস্ময়ের সুরে বলিল, কলকাতায় যাবে? এসব ছেড়ে দিয়ে কলকাতায় সুবিধা হবে? কেন হবে না? ব্যবসা সেখানে ভালো জমবে। বাসও করবে সেখানে? এখানে বাড়ি শুদ্ধ ম্যালেরিয়ায় ভুগে মরছি। বছরে 3-4 মাস সবাই ভুগে মরি। ছেলেদের লেখাপড়া শেখা, মানুষের মতো মানুষ হবার সুবিধা, আমার মনে হয় সেই ভালো। কাল আমি কলকাতায় ওদের আড়তে চিঠি লিখি, তারপর 2-1 দিনের মধ্যে নিজে গিয়ে একবার দেখে আসি। যা ভালো বোঝো করো, কিন্তু আমার কি মনে হয় জানো? কি? এই গ্রামের বাস ছেড়ে আমাদের কোথাও যাওয়া ঠিক হবে না। বাপ পিতেমোর আমলের বাস এখানে। বাপ পিতেমোর ভিটে আঁকড়ে থাকলে চলবে না তো, সব দিকে সুবিধে দেখতে হবে। এখানে টাকা না থাকলেও খাটাবার সুবিধে নেই। ছেলেরা বড় হলে ওদের লেখাপড়া শেখানো, তাছাড়া অন্যরকম অসুবিধেও আছে। আমার মনে লেগেছে নির্মলের কথাটা, সেই প্রথম কথা তোলে। নির্মল ঠাকুরপো, সব কথা শুনো না, এ আমি তোমায় অনেক দিন বলে দিয়েছি। বড্ড ওর পরামর্শে তুমি চলো। কই আর শুনলুম, তাহলে তো ওর কথায় কুঠিবাড়িই কিনে ফেলতুম। মিথ্যে অপবাদ দিও না বলছি।
অনঙ্গ হাসিয়া ফেলিল। বছর কাটিয়া গিয়া বৈশাখ মাস পড়িল। বছরের শেষে পাট ও তিসির দরুন হিসাব করিয়া দেখা গেল যে প্রায় নিট ৬,০০০ টাকা লাভ দাঁড়াইয়াছে। ভরমহাশয় হিসাব করিয়া মনিবকে লোভের অঙ্কটা বলিয়া দিলেন। আড়তে একদিন কর্মচারীদের বিরাট ভোজের ব্যবস্থা হইল। অনঙ্গ বলিল, একদিন গ্রামের বিধবাদের ভালো করে খাওয়ানো আমার ইচ্ছে, কি বলো? গদাধর খুশি হইয়া বলিলেন, ভালোই তো, দাও না খাইয়ে, কি কি লাগবে বলো। সে কার্য বেশ সুচারুরূপেই নিষ্পন্ন হইল। ব্রাহ্মণ বিধবা যারা, তারা গদাধরের বাড়িতে খাইবেন না, অন্যত্র তাহাদের জন্য জিনিসপত্র দেওয়া হইল। তাহারা নিজেরা রাঁধিয়া বাড়িয়া খাইবেন। বাকি সকলের জন্য অনঙ্গ নিজের বাড়িতে ব্যবস্থা করিল। সেই রাত্রেই গদাধর স্ত্রীকে বলিলেন, সব ঠিক করে ফেলি, বলো, তুমি কথা দাও। অনঙ্গ বিস্ময়ের সুরে বলিল, কি ঠিক করবে, কি কথা? এখান থেকে কলকাতায় গিয়ে আড়ত খুলি। দেখো, এবারকার লাভের অঙ্ক দেখে আমার মনে হচ্ছে আমাদের ঠিক সময়। সামনে আমাদের ভালো দিন আসছে। পাড়া গায়ে পড়ে থাকলে ছোট হয়ে থাকতে হবে, কলকাতায় যেতেই হবে। আচ্ছা, এ পরামর্শ কে দিলে বলো তো সত্যি করে? অবিশ্যই নির্মল বলছিল, তাছাড়া আমারও ইচ্ছে। তুমি যা ভালো বোঝো করবে, এতে আমার বলবার কিছু নেই, কিন্তু গা ছেড়ে ভিটে ছেড়ে চলে যাবে তাই বলছিলুম। এই দেখো না কেন, আজ সব এ পাড়ার ও পাড়ার বিধবারা এখানে খেলেন, কি খুশি সব হলেন খেয়ে। ধরো ওই মান্তির মা খেতে পায় না, স্বামী গিয়ে পর্যন্ত দুর্দশার এক শেষ। তার পাতে গরম গরম লুচি দিয়ে আমার যেন মনে হলো এমন আনন্দ তুমি আমায় 1000 থিয়েটার যাত্রা দেখালেও পেতুম না। আহা, কি খুশি হলো খেয়ে, দেখে যেন চোখে জল আসে। এদের ছেড়ে যাব, কোথায় যাব? সেখানে গিয়ে কিভাবে থাকব, তাই কেবল ভাবছি। গদাধর হাসিয়া বলিলেন, নতুন কাজ করতে গেলে সাহস করতে হয় মনে, নইলে কি হয়? এতে ভাববার কিছু নেই। আমি একটা ছোটোখাটো বাড়ির সন্ধান পেয়েছি, বায়না করে ফেলি, তুমি কি বলো? যা তোমার মনে হয়, যদি বোঝো তাতে সুবিধা হবে তাই করো। পরদিন নির্মলকে কলকাতায় গিয়া বাড়ি বায়না করানোর জন্য গদাধর পাঠাইয়া দিলেন এবং বৈশাখ মাসের শেষে এখান হইতে কলিকাতায় যাওয়ার সব ঠিকঠাক হইয়া গেল। ভরমহাশয় একদিন বলিলেন, বাবু, একটা কথা বলবো। কি, বলুন। আমার এতদিনের চাকরিটা গেল। কেন গেল, কীরকম? এখানে আড়ত রাখবেন না তো? তা ঠিক বলা যায় না, কিন্তু আপনি তো কলকাতায় যাবেন। ওইখানে আমায় মাপ করতে হবে বাবু, কলকাতায় গিয়ে আমি থাকতে পারবো না, অভ্যেসই নেই বাবু। মাঝে মাঝে আপনার কাছে বেলেঘাটা আড়ত যাই, চলে আসতে পারলে যেন বাঁচি। কেন বলুন তো ভরমশাই? ওখানে বড় শব্দ দিন রাত, আমার জন্মে অভ্যেস নেই বাবু অত শব্দের মধ্যে থাকা। আমরা পাড়া গিয়ে মানুষ, ওখানে থাকা কি আমাদের পোষায়? আমার বেয়াদবি মাপ করবেন বাবু, সে আমার দ্বারা হবে না। নির্মল আসিয়া একদিন বলিল, ওহে, তাহলে দুখানা লরি করে মালপত্র ক্রমশ পাঠাই কলকাতায়। গদাধর বলিলেন, কিন্তু তোমার বৌঠাকরণ বলছেন এখানে কিছু জিনিস থাক, এ বাড়ির বাস একেবারে উঠিয়ে দিচ্ছি নে তো, আর মাঝে মাঝে আসবো যাব। সে তো রাখতেই হবে, তবে সামান্য কিছু রাখো এখানে। জিনিসপত্র এখানে থাকলে দেখবার লোকের অভাবে নষ্ট হবে বই তো নয়। তাই বলছিল তোমার বৌঠাকরণ, এখানেও পৈতৃক বাড়ি বজায় রাখা আমারও মত। শুভদিন দেখিয়া সকলে কলিকাতায় রওনা হইলেন। নির্মল সঙ্গে গেল। ঠিক হইল ভরমহাশয় আপাতত কয়েক মাসের জন্য কলিকাতায় আড়তে থাকিয়া কাজকর্ম গুছাইয়া বন্দোবস্ত করিয়া দিয়া আসিবেন, তবে উপস্থিত নয়।
মাসখানেক পরে আড়তের কাজ অল্প একটু চালু হইলে তারপর লালবিহারী সা রোডে ছোট্ট দোতলা বাড়ি, 4খানা ঘর, এ বাদে রান্নাঘর ও ভাড়ার ঘর আছে। গদাধর স্ত্রীকে বলিলেন, বাড়ি কেমন হয়েছে? ভালোই তো। কত টাকাই হলো? 10,500 টাকা। বন্ধক ছিল, খালাস করতে আরও 2,000 লেগেছে। এত টাকা বাড়ির পেছনে এমন খরচ না করলেই পারতে। কিন্তু কলকাতায় বাড়ি একটা সম্পত্তি হয়ে রইল, তা ভুলে যেও না। আমি মেয়ে মানুষ, কি বুঝি বলো? তুমি যা বোঝো তাই ভালো। গদাধরের আড়তের কাজও এখন ভালো চলে নাই। ভরমহাশয় পুরনো লোক। তিনি একদিন বলিলেন, এখানে কাজ দাঁড়াবে ভালো বাবু। ভরমহাশয়কে গদাধর বিশ্বাস করিতেন খুব বেশি, তার কথার উপর নির্ভর করিতেন অনেকখানি। উৎফুল্ল হইয়া বলিলেন, দাঁড়াবে বলে আপনার মনে হয় ভরমশাই? আমার কথাটা ধরেই রাখুন বাবু, চুল পাকিয়ে ফেললাম এই কাজ করে। মুখপাতে জিনিস বোঝা যায়, মুখপাত দেখা দিয়েছে ভালো। আপনি বললে অনেকটা ভরসা পাই। আমি আপনাকে বাজে কথা বলবো না বাবু। কলিকাতায় আসিয়া অনঙ্গ খুব আনন্দে দিন কতক কালীঘাট ইত্যাদি দেখিয়া কাটাইল। দক্ষিণেশ্বরে 2 দিন মন্দির দর্শন ও গঙ্গা স্নান করিল। দূর সম্পর্কের কে এক পিস্তুত ভাই ছিল এখানে, তাহার বাসা খুঁজিয়া বাহির করিয়া তাহার স্ত্রীর সঙ্গে কে একটা পাতাইয়া আসিল। বউবাজারের দোকান হইতে আসবাবপত্র আনাইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল। ছেলে দুটিকে কাছের এক স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল। বাড়িতে পড়ানোর জন্য মাস্টার রাখা, এক কথায় ভালো করিয়াই এখানে সংসার পাতিয়া বসা হইল। একদিন নির্মল আসিয়া আড়তে দেখা করিল। প্রায় মাসখানেক দেখা হয় নাই তার সঙ্গে। গদাধর খুশি হইয়া বলিলেন, আরে এসো নির্মল, দেশ থেকে এলে কখন? খবর ভালো? হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়নি অনেক দিন, তাই এলাম একবার। খুব ভালো করেছ। যাও, বাড়িতে যাও, তোমার বউ ঠাকরুন আছেন, গিয়ে ততক্ষণ চাটা খাওগে, আমি আসছি। নির্মল নিচু গলায় বলিল, কিন্তু তোমার কাছে এসেছিলাম আরেক কাজে। আমার কিছু টাকার বড় প্রয়োজন ভাই। কেন, হঠাৎ টাকার কি প্রয়োজন হলো? বাকি খাজনার দায়ে পৈতৃক জমি বিক্রি হতে বসেছে। দেখাবো এখন সব তোমায়। কত টাকা? এই 100-3। কবে চাই? আজই দাও, তোমাকে হ্যান্ড নোট দেব তার বদলে। কিছু দিতে হবে না তোমায়, যখন সুবিধা হবে দিয়ে দিও। নির্মল যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করিল। করিবারই কথা। সেদিনটা গদাধরের বাড়িতে থাকিয়া আহারাদি করিয়া সন্ধেবেলা বলিল, চলো গদাই, তোমাকে বায়োস্কোপ দেখিয়ে আনি। গদাধর বিশেষ শৌখিন প্রকৃতির লোক নহেন। এতদিন কলিকাতায় আসিয়াছেন বটে, কিন্তু এখনও একদিনের জন্য কোনো আমোদ প্রমোদের দিকে যান নাই। নিজের আড়তে কাজকর্ম লইয়াই ব্যস্ত থাকেন। নির্মলের পীড়াপিড়িতে সেদিন সন্ধেবেলাটা বায়োস্কোপ দেখিতে গেলেন। প্রতিদান বলিয়া একটা বাংলা ছবি গদাধরের মন্দ লাগিল না। অনেকদিন তিনি থিয়েটার বা বায়োস্কোপ দেখেন নাই। বাংলা ছবি এমন চমৎকার হইয়া উঠিয়াছে, তাহার সন্ধানই তিনি রাখেন না। বায়োস্কোপ হইতে বাহির হইয়া নির্মল বলিল, চা খাবে? তা মন্দ হয় না। চলো, কাছে আমার এক বন্ধুর বাড়ি, তোমায় আলাপ করিয়ে দিই। মিনিট 5 রাস্তা দূরে একটা গলির মোড়ে বেশ বড় একখানা বাড়ির সামনে গিয়া নির্মল বলিল, দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণ পরে একটি সুপুরুষ যুবকের সঙ্গে নির্মল ফিরিয়া আসিল। হাসিয়া বলিল, এই যে আলাপ করিয়ে দিই, এরই নাম গদাধর বসু, বাড়ি। গদাধর অবাক হইয়া চাহিয়া বলিলেন, আরে শচীন যে, তুমি এখানে? এসো ভাই, এসো। নির্মল আমাকে বললে কে এসেছে দেখো। তুমি যে দয়া করে এসেছ, আমি ভাবলুম না জানি কে।
তা তুমি সত্যি? এটা কাদের বাড়ি? আরে এসোই না, অনেকদিন দেখাশুনো নেই, সব কথা শুনি। সম্পর্কে শচীন তাহার জ্যাঠতুতো ভাই, অর্থাৎ বড় তরফের সত্যনারায়ণ বসুর বড় ছেলে। আরবারে কুসুম বামনির দর ভাগবাটোয়ার সময় ইহারই উদ্দেশ্যে শ্লেষ করিয়া কথা বলিয়াছিলেন গদাধর। শচীন বকিয়া গিয়াছে, এ কথা গ্রামের সকলেই জানিত। তবে গদাধর শুনিয়াছিলেন আজকাল সে ভালো হইয়াছে, কলিকাতায় থাকিয়া কি চাকুরি করে। গদাধর বলিলেন, নির্মলের সঙ্গে তোমার দেখাশুনো হয় নাকি? শচীন হাসিয়া বলিল, কেন হবে না, তুমি তো আর দেশের লোকের খোঁজ নাও না, শুনলুম বাড়ি করেছ কলকাতায়। হ্যাঁ, সে আবার বাড়ি, কোনোরকম ওই মাথা গোজবার জায়গা। বৌদি থেকে এনেছ নাকি? অনেক দিন। আমাদের তো আর যেতে বললেন না একদিন, সন্ধানী কি রাখো? আমি কি করে সন্ধান রাখি বলো? নির্মল নিয়ে এলো তাই তোমাকে চোখে দেখলুম এই এতকাল পরে। তুমি তো গ্রাম ছাড়া আজ 3 বছরের ওপর। শচীনের সঙ্গে গদাধর বাড়ির মধ্যে ঢুকিলেন। বাহিরের ঘর পার হইয়া ছোট্ট একটা হলঘর, হলঘরের চারিপাশে কামরা, সামনে দোতলায় উঠিবার সিঁড়ি। একটা বড় ঘড়ি হলের এক পাশে টিকটিক করিতেছে। কাঠের টবে বড় বড় পাম গাছ। শচীন ইহাদের লইয়া দোতলার সিঁড়িতে উঠিতে উঠিতে ডাক দিল, ও শোভা, কাদের নিয়ে এলুম দেখো। শচীনের ডাকে একটি মেয়ে ঘর হইতে বাহির হইয়া আসিয়া সিঁড়ির মুখে দাঁড়াইল। তার পরনে সাদাসিধে কালো পাড় ধুতি, অগোছালো চুলের রাশ পিঠের উপর পড়িয়াছে, মুখে চোখে মৃদু কৌতূহল। মুখে সে কোনো কথা বলিল না। 30-এর বেশি বয়স কোনো মতোই নয়, খুব রোগা নয়, দোহরা গড়ন, রং খুব ফর্সা। শচীন বলিল, বলো তো শোভারানী কে এসেছে? মেয়েটি বলিল, কি করে জানব? আশ্চর্য এই যে মেয়েটি কাহাকেও অভ্যর্থনাসূচক একটা কথা বলিল না বটে, তবু তাহাকে অভদ্র বলিয়া মনে হইল না গদাধরের। এমন মুখশ্রী তিনি কোথায় যেন দেখিয়াছেন। দেখিয়া ভাবিয়াছিলেন বেশ চমৎকার মুখ, কিন্তু কোথায় দেখিয়াছিলেন কিছুতেই মনে করিতে পারিলেন না। সকলে উপরে উঠিলেন। বারান্দায় বেতের চেয়ার খানকতক গোল করিয়া পাতা, মাঝখানে একটা বেতের টেবিল। সেখানে শচীন তাহাদের বসাইয়া মেয়েটির দিকে চাহিয়া বলিল, ইনি শ্রীযুক্ত গদাধরচন্দ্র বসু, আমার খুড়তুতো ভাই। আমাদের বয়স একই, 2-1 মাসের ছোট বড়। মার্চেন্ট, গায়ে পাশাপাশি বাড়ি। গদাধর অবাক হইয়া গিয়াছিলেন। নির্মল ও শচীন কোথায় তাহাকে আনিল? শচীনের কোনো আত্মীয়ের বাড়ি হইবে হয়তো। মেয়েটিকে, গৃহস্থ বাড়ির মেয়ে কি সকলের সামনে এভাবে ডাক দিলে বাহির হইয়া আসে? তিনি নিজের গ্রামে তো দেখেন নাই। তবে কলিকাতার ব্যাপারই আলাদা। শচীন বলিল, পরিচয় করিয়ে দেয় এর সঙ্গে, ইনি প্রখ্যাতনামা স্টার শোভারানী মিত্র, নাম শোনোনি? নির্মল বলিল, এইমাত্র দেখে এলে, প্রতিদান ফিল্ম, সেই ফিল্মের কমলা। গদাধর এতক্ষণ পরে বুঝিলেন। সেজন্য তাহার মনে হইতেছিল মেয়েটির মুখ বড় পরিচিত, কোথায় যেন দেখিয়াছেন। মেয়েটি ফিল্ম স্টার শোভারানী মিত্র, প্রতিদান ফিল্মে যে কমলা সাজিয়াছে। গদাধর ব্যবসায়ী মানুষ, ফিল্ম স্টারদের নামের সঙ্গে তার খুব পরিচয় নাই। তবে এবার কলিকাতায় আসিয়া অবধি বাড়ির দেওয়ালে পাঁচিলে যত্রতত্র প্রতিদান ছবির বিজ্ঞাপন, এবং সেই সঙ্গে বড় বড় অক্ষরে শোভারানী মিত্রের নাম গদাধর দেখিয়াছেন বটে। গদাধর একটু সংকুচিত হইয়া পড়িলেন। তাহারা গেঁয়ো লোক, ফিল্ম স্টারদের সঙ্গে কথা বলিবার কি উপযুক্ত? নির্মলের কাণ্ড দেখো, তাকে কোথায় লইয়া আসিল। সঙ্গে সঙ্গে কৌতূহল হইল খুব। ফিল্ম স্টাররা কিভাবে কথা বলে, কেমন চলে, কি খায়, কি করে,
সাধারণ লোকে ইহার কিছুই জানে না। তাহার সৌভাগ্য বলিতে হইবে যে তিনি সে সুযোগ পাইয়াছেন। গিয়া অনঙ্গকে গল্প করিবার একটা জিনিস পাইলেন বটে। অনঙ্গ শুনিয়া অবাক হইয়া যাইবে। মেয়েটি এবার বেতের টেবিলের ওপারে দাঁড়াইয়া হাত জোর করিয়া নমস্কার করিল, কোনো কথা বলিল না। নির্মল বলিল, বসুন মিস মিত্র। মেয়েটি উদাসীনভাবে বলিল, হ্যাঁ বসি। আপনাদের বন্ধু চা খান তো? ও রশি, রশি। গদাধর বলিতে গেলেন তিনি এখন আর চা খাইবেন না, কিন্তু সংকোচে পড়িয়া কথা বলিতে পারিলেন না। মেয়েটির আহ্বানে একটি ছোকরা চাকর আসিয়া সামনে দাঁড়াইল। মেয়েটি বলিল, ওরে রশি, চা 1 2 3 পেয়ালা। হাসিয়া নির্মল বলিল, কেন 4 পেয়ালা নয় কেন? মেয়েটি বলিল, আমি একবারে বেশি চা খাইনে তো, আমার হয়ে গিয়েছে বিকেলে। কর্তৃত্বের এমন দৃঢ় গাম্ভীর্যের সুরে কথা বাহির হয়ে আসিল মেয়েটির মুখ হইতে যে তাহার প্রতিবাদে আর কোনো কথা বলা চলে না। অল্পক্ষণ পরে মেয়েটি ঘরের মধ্যে চলিয়া গেল এবং নিজের হাতে 2খানি প্লেটে কেক, বিস্কুট, কমলা লেবু ও সন্দেশ আনিয়া বেতের গোল টেবিলটিতে রাখিয়া বলিল, একটু খেয়ে নিন। শচীন বলিল, আমার? মেয়েটির মুখে হাসি কম, আধ গম্ভীর মুখে বলিল, 2 বার হয়ে গিয়েছে, আর হবে না। নির্মল বলিল, এই আমরা ভাগ করে নিচ্ছি, এসো শচীন। নির্মলের দিকে চাহিয়া মেয়েটি কহিল, না ভাগ করতে হবে না, আপনারা খেয়ে নিন, চা নি। গদাধর ভাবিলেন এ ধরনের মেয়ে তিনি কখনো দেখেন নাই। বিনয়ে গলিয়া পড়ে না, অথচ কেমন ভদ্রতা ও কর্তব্য জ্ঞান। কিন্তু শচীনের উপর এতটা আধিপত্য কেন? বোধহয় অনেক দিনের আলাপ, বন্ধুত্বে পরিণত হইয়াছে। সেক্ষেত্রে এরকম হওয়া সম্ভব, স্বাভাবিক বটে। সেই ছোকরা চাকরটি চা আনিয়া দিল। ট্রের উপর বসানো 3টি পেয়ালা। মেয়েটি নিজের হাতে ট্রে হইতে উঠাইয়া পেয়ালাগুলি টেবিলে সাজাইয়া দিল। আগে গদাধরের সামনে, তারপরে নির্মলের ও সবশেষে শচীনের সামনে। গদাধরকে বলিল, চিনিটা দেখুন তো, আমি 2 চামচ করে দিতে বলি সব পেয়ালায়, যদি কেউ বেশি খান আবার দেওয়া ভালো। গদাধর মুখ তুলিয়া দেখিলেন মেয়েটি ডাগর চোখের পূর্ণ দৃষ্টি তাহার মুখের ওপর। কি সুন্দর মুখশ্রী, অপূর্ব লাবণ্য ভরা ভঙ্গি ঠোঁটের নিচের অংশে। গদাধরের সারা দেহ নিজের অজ্ঞাতে শিহরিয়া উঠিল। নামজাদা অভিনেত্রী শোভারানী মিত্র। তাহাকে গদাধর বসুকে সম্বোধন করিয়া কথা বলিতেছে, বিশ্বাস করে শক্ত। গদাধর তখনই চোখ নামাইয়া লইলেন। বেশিক্ষণ মেয়েটির মুখের দিকে চাহিতে পারিলেন না। ছবিতে এইমাত্র যাহাকে দেখিয়া আসিলেন সেই নির্যাতিতা মহীয়সী বধূ কমলা রক্তমাংসের জীবন্ত দেহ লইয়া, তাহার অপূর্ব মুখশ্রী লইয়া সম্মুখে দাঁড়াইয়া বলিতেছে তাহাকেই, গদাধর বসুকে। বলিতেছে, আপনার চাই কি চিনি কম হয়েছে? এমন ঘটনা কিছুক্ষণ পূর্বেও তিনি কল্পনা করিতে পারিতেন না। অথচ চিনি আদৌ ঠিক ছিল না। চিনির অভাবে চা তেতো, বিষাদ। চায়ে 4 চামচের কম চিনি তিনি কখনো খান না বাড়িতে। ইহা লইয়া অনঙ্গ তাহাকে কত খ্যাপাইত। তোমার তো চা খাওয়া নয়, চিনির শরবত খাওয়া। চিনির রসে কাপের সঙ্গে, ডিশের সঙ্গে এটে জড়িয়ে যাবে, তবে হবে তোমার ঠিকমতো চিনি। কিন্তু এ তো আর অনঙ্গ নয়, এখানে সমীহ করিয়া চলিতে হইবে বই কি। শচীন বলিল, তোমরা এদিকে গিয়েছিলে কোথায়? হাসিয়া নির্মল বলিল, আমরা এইমাত্র প্রতিদান দেখে ফিরলুম। কেমন লাগলো? বেশ লেগেছে, বিশেষ করে এর পার্ট। ওফ! মেয়েটি গদাধরের দিকে চাহিয়া সরাসরিভাবে জিজ্ঞাসা করিল, আপনার কেমন লাগল? গদাধর সংকুচিত ও অভিভূত হইয়া পড়িলেন।
এমন ধরনের সুন্দরী শিক্ষিতা মহিলার সঙ্গে কথা বলার সৌভাগ্য ঘটা দূরের কথা, এর আগে এমন মহিলা তিনি চোখেও দেখেন নাই। শিক্ষিতা নিশ্চয়ই, কারণ ওই ছবির মধ্যে এর মুখে যেসব বড় বড় কথা আছে, যেমন সব গান ইনি গাহিয়াছেন, যেমন ইহার চমৎকার উচ্চারণের ভঙ্গি, কথা বলিবার কায়দা, হাত পা নাড়ার ধরন ইত্যাদি দেখা গিয়েছে, শিক্ষিত না হইলে অমনটি করা যায় না। গদাধর পল্লীগ্রামে বাস করেন বটে, কিন্তু মানুষ চেনেন। তিনি বললেন, খুব ভালো লেগেছে। এই যে নির্মল বলল আপনার পার্ট, ওরকম আর দেখিনি। কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে বলুন তো দেখি। আপনারা বাইরে থেকে আসেন, আপনাদের মনে আমাদের অভিনয়ের এফেক্টটা কেমন হয় সেটা জানা খুব দরকার আমাদের। শচীন অভিমানের সুরে বলিল, কেন, আমরা বানে জলে ভেসে এসেছি নাকি? আমাদের মতের কোনো দাম? সেজন্য নয়, আপনারা সর্বদা দেখছেন, আর এরা গ্রামে থাকেন, আজ এসেছেন, কাল চলে যাবেন, এদের মতের দাম অন্য রকম। গদাধর আরও লজ্জিত ও সংকুচিত হইয়া উত্তর দিলেন, আজ্ঞে না না, আমাদের আবার মত। তবে আমার খুব ভালো লেগেছে যখন আপনাকে, মানে কমলাকে, শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আপনার সেই গানখানা, গাছতলার পুকুর পাড়ে স্বামীর ঘরের দিকে চোখ রেখে, উফ, সেই সময় চোখের জল রাখা যায় না। আরও বিশেষ করে ওই জায়গাটা ভালো লেগেছে। ওইখানটাতেই আপনার পরনের শাড়ি, আপনার চোখের ভঙ্গি, কেমন একটা অসহায় ভাব, সব মিলিয়ে মনে হয় সত্যিই পাড়াগাঁয়ের শাশুড়ির অত্যাচারে ঘর ছাড়া হয়েছে। এমন একটি বউকে চোখের সামনে দেখছি, বায়োস্কোপে দেখছি, মনে থাকে না। ওখানে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেছেন। শচীন উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, ইয়ার্কি সুরে বলিল, বারে, আমাদের গদাই, তোমার মধ্যে এত ছিল তা তো জানি নে। একেবারে আনন্দবাজারের ফিল্ম ক্রিটিক হয়ে উঠলে যে বাবা। মেয়েটি এক মনে আগ্রহের সঙ্গে গদাধরের কথা শুনিতেছিল। শচীনের দিকে গম্ভীর মুখে চাহিয়া ধমক দেওয়ার ভঙ্গিতে বলিল, কি ও, উনি প্রাণ থেকে কথা বলছেন, আমি বুঝেছি উনি কি বলছেন। আপনার মতো হালকা মেজাজের লোক কি সবাই? মুখ ম্লান করিয়া শচীন আগেকার সুরের জের টানিয়া বলিল, বেশ বেশ, ভালো হলে ভালো, আমার কোনো কথা বলার দরকার কি, বলে যাও হে। গদাধর সংকুচিতভাবে বসিয়া রহিলেন, কোনো কথা বলিলেন না। মেয়েটি আবার গদাধরের দিকে মুখ ফিরিয়া বলিল, হ্যাঁ বলুন, কি বলছিলেন? গদাধর বিনীত ও লজ্জিত হাস্যে বলিলেন, আগে ওই আমাদের মতো লোকের আর বেশি কি বলবার আছে বলুন। তবে শেষ দিকটাতে যেখানে কমলা কাশির ঘাটে আবার স্বামীর দেখা পেল, ও জায়গাটা আরও বিশেষ করে ভালো লেগেছে। আর ওই যে কি বললেন, মানে কমলার পরনের কাপড় ঠিক একেবারে পাড়াগাঁয়ের ওই ধরনের গেরস্থ ঘরের উপযুক্ত, বাহুল্য নেই এতটুকু। আনন্দে ও গর্বের সুরে হাত নাড়িয়া মেয়েটি বলিয়া উঠিল, ওই কাপড় আমি জোর করে ম্যানেজারকে বলে আমদানি করি স্টুডিওতে। আমি বলি, স্বামী তো ছেড়ে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এমন ধরনের পাড়াগাঁয়ের মেয়ের পরনে জমকালো রঙিন ব্লাউজ বা শাড়ি থাকলে ছবি ঝুলে যাবে। এজন্য আমায় দস্তর মতো ফাইট করতে হয়েছে, জানেন শচীনবাবু। আর দেখুন, ইনি পাড়াগাঁ থেকে আসছেন, ইনি যতটা জানেন এ সম্বন্ধে। সায় দেবার সুরে নির্মল বলিল, তা তো বটেই। শচীন বলিল, যাক, ওসব নিয়ে তর্কের দরকার নেই। শোভা, একটা গান শুনে দাও ওকে। গদাধর পূর্ববৎ বিনীতভাবে বলিল, তা যদি উনি দয়া করে শুনিয়ে দেন। মেয়েটি কিন্তু এতটুকু ভদ্রতা না রাখিয়াই তাচ্ছিল্যের সুরে বলিল, হ্যাঁ, যখন তখন গান করলে কি হয়? শচীনবাবু যেন দিন দিন কি হয়ে উঠছেন। গদাধর নির্বোধ নন। তিনি লক্ষ্য করিলেন, শচীন মেয়েটির এ কথার উপর আর কোনো কথা বলিতে সাহস করিল না, যেন একটু দমিয়া গেল। এবার কি মনে করিয়া গদাধর সাহস দেখাইলেন। তিনি ব্যবসাদার মানুষ, প্রতি বাজারে চড়া দামের মাল বায়না করিয়া অনেকবার লাভ করিয়াছেন। তিনি জানেন, জীবনে অনেক সময় দুঃসাহসের জয় হয়।
সুতরাং তিনি আগেকার নিতান্ত বিনয়ের ভাব ত্যাগ করিয়া অপেক্ষাকৃত দৃঢ় অনুরোধের সুরে বলিলেন, আপনি হয়তো মেজাজ ভালো হলে গান গাইবেন, কিন্তু আমি তো আর শুনতে পাব না। শচীনের কথা এবারটা রাখুন দয়া করে, একটা গান শুনিয়ে দিন। পাকা ও অভিজ্ঞ ব্যবসাদার গদাধর ভুল চাল চালেন নাই। মেয়েটি আগেকার চেয়ে নরম ও সদয় সুরে বলিল, আপনি শুনতে চান সত্যি? শুনুন তবে। ঘরের একপাশে বড় টেবিলে হারমোনিয়াম। মেয়েটি টুলে বসিয়া নালা খুলিয়া পেছন দিকে ফিরিয়া হাসি মুখে বলিল, কি শুনবেন, হিন্দি না ফিল্মের গান? গদাধর কৃতার্থ হইয়া বলিলেন, কমলা সেই গানখানা করুন দয়া করে, সেই যখন বাড়ি ছেড়ে। মেয়েটি একমনে গানটি গাহিল। গানের মধ্যে আকাশ, বেদনা ভরা বীণাধ্বনি, রুদ্র, জ্যোৎস্না, পথ চলা প্রভৃতি অনেক সুমিষ্ট কথা ছিল, এবং আরও অনেক ধোঁয়া ধোঁয়া ধরনের শব্দ, যার অর্থ পাটের আড়তদার গদাধর ঠিকমতো অনুধাবন করিতে পারিলেন না। তবু তিনি তন্ময় হইয়া গানটি শুনিলেন। ইহা কি করিয়া সম্ভব হইল? এইমাত্র ছায়াছবিতে যে নির্যাতিতা বধূটিকে দেখিয়া আসিলেন, সেই মেয়েটি রক্তমাংসের দেহে তাহার সম্মুখে বসিয়া গান গাহিতেছে। গান শেষ হইলে গদাধর উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিলেন, চমৎকার চমৎকার। নির্মল বলিল, বাস্তবিক, যাকে বলে ফার্স্ট ক্লাস। শচীন কোনো কথা বলিল না। মেয়েটি হারমোনিয়ামের ডালা সশব্দে বন্ধ করিয়া উঠিয়া আসিল, কিন্তু গান সম্বন্ধে একটি কথা বলিল না। তাহার মুখের ভাব দেখিয়া মনে হইল, সে ভালো করিয়া জানে সে যাহা গাহিবে তাহা ভালো হইবেই। এ বিষয়ে কতগুলি সঙ্গীত সম্বন্ধে অজ্ঞ অর্বাচীন ব্যক্তির মতো জিজ্ঞাসা করিয়া মিথ্যা বিনয় প্রকাশ করিতে সে চায় না। গদাধর হঠাৎ দেখিলেন, কথাবার্তার মধ্যে কখন রাত্রি হইয়া ঘরে ইলেকট্রিক আলো জ্বলিয়া উঠিয়াছে। তিনি এতক্ষণ খেয়ালই করেন নাই। এবার যাওয়া উচিত। আর কতক্ষণ এখানে থাকিবেন? মেয়েটি কিছু মনে করিতে পারে। কিন্তু বিদায় লইবার উদ্যোগ করিতেই শচীন বলল, আহা, বসো না হে, একসঙ্গে যাব, আমিও তো এখানে থাকব না। গদাধর বলিলেন, না না, আমার থাকলে চলবে না, অনেক কাজ বাকি, রাত হয়ে যাচ্ছে। নির্মলও বলিল, আর একটু থাকো, আমিও তো যাব। ইহাদের বসায় রাখিয়া মেয়েটি পাশের ঘরে চলিয়া গেল, এবং কিছুক্ষণ পরে ফিকে চাঁপা রঙের জর্জেট পরিয়া মুখে হালকাভাবে পাউডারের ছোপ দিয়া উঁচু গোড়ালের জুতো পায়ে ঘরে ঢুকিয়া সকালের দিকে চাহিয়া বলিল, এবার চলুন সবাই, বেরোনো যাক। শচীন বিস্ময়ের সুরে বলিয়া উঠিল, কোথায় যাবে আবার, সেজেগুজে এলে হঠাৎ? সব কথা কি আপনাকে বলতে হবে? না, তবু জিজ্ঞেস করছি, দোষ আছে কিছু? স্টুডিওতে পার্টি আছে 8:30টায়। তুমি এখন সেই টালিগঞ্জে যাবে এই রাত্রে? যাব। অগত্যা সকলে উঠিল। শচীনের মুখ দেখিয়া বেশ মনে হইল সে নিতান্ত অনিচ্ছার সহিত এই স্থান ত্যাগ করিতেছে। মেয়েটি আগে আগে, আর সকলে পেছনে চলিল। বারান্দায় যাইবার বা সিঁড়ি দিয়া নামিবার পথে মেয়েটি কাহারও সহিত একটি কথা বলিল না। রানীর মতো গর্বে কাঠের সিঁড়ির উপর জুতার উঁচু গোড়ালির খটখট শব্দ করিতে করিতে চঞ্চলা হরিণীর মতো ক্ষিপ্রপদে নামিয়া গেল। কেবল অতি মৃদু সুমিষ্ট একটি সুবাস বারান্দা ও সিঁড়ির বাতাসে মিশিয়া তাহার গমনপথ নির্দেশ করিল মাত্র। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস দম্পতি এর 2য় পর্ব। এরপরে আসছে 3য় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।